আছে। তার আগে আমাদের বাড়ির বিলঙ্গিং বলতে রাধারানী আর গোবিন্দজি ওপরে আছেন। যে বলো তো রাধারানী গোবিন্দজিকে বন্ধ করে দিচ্ছে। আমি একটু প্রণাম করে এসে তোমাদের সাথে কথা বলি। 550 বছরের রেকর্ড তো আমাদের কাছে নেই, মানে তখন আমরা সেটেল ডাউনও করিনি, যাযাবর টাইপের ছিলাম, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এরকম ঘুরে বেড়াতাম। তখন থেকে রাধারানী আর গোবিন্দজি আছে। এবার আমাদের যা রিটেন রেকর্ড পাওয়া যাচ্ছে তাতে হচ্ছে দুর্গাপুজো শুরু হলো পলাশীর যুদ্ধ কয়েক বছর আগে। নবকৃষ্ণদেব, আমি হচ্ছি রাধাকান্ত দেবের 7th জেনারেশন। আচ্ছা, টোটাল আমাদের যে স্টেট আছে সেই স্টেটে 38 থেকে 39 জন মালিক আছে। সেবায়ত হচ্ছে মালিকদের বলা হয়, কারণ আমরা এখানে রাধারানী গোবিন্দজি এবং ঠাকুরকে সুপ্রিমো মানি। আমরা মালিক এই কথাটা বলি, আমরা সেবায়ত, আমরা সেবা করি। সেবায়তের অর্থটা আমি ক্লিয়ার করি। তা আমার সৌভাগ্য একদিকে এবং দুর্ভাগ্য একদিকে যে আমি এইবারই মেয়ে হওয়া সত্ত্বেও সেবায়ত। মেয়েরা তো বিয়ে হয়ে পরবর্তী হয়ে যায়, আমার ব্যাপার হয়েছে কী কারণ, আমার ভাই আছে 32 বছর বয়স, মেন্টাল রিটায়ার্ডেড। তাই আমি হাইকোর্ট হচ্ছে আমাদের মাদার বডি, সৌভাগ্যের স্টেটের মাদার বডি হচ্ছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, কোর্ট নিয়ম মানে নির্দেশিত আমি সেবায়ত। ভাইকে অফ করে সন্দীপ ব্যানার্জি, জাস্টিস সন্দীপ ব্যানার্জি আমাকে করেছেন। তা একদিকে দুর্ভাগ্য যে এরকম একটা অ্যাডাল্ট ছেলে, সে যদি আজকে থাকতো তা আমার বাপের বাড়ির জায়গাটা পূর্ণ থাকতো। সেই জায়গাটা আমার অপূর্ণ, যে মা বাবার তর্পণ আমাকে এখানে করতে হচ্ছে। আরেকদিকে সৌভাগ্য যে আমি মেয়ে, বিবাহিত, তাও আমি সেবায়ত পারি। এইগুলো ব্যাপার। আমার নাম শান্তা গুহ। আর ব্যাপার হচ্ছে কি যে আমাদের এই রাধারানী গোবিন্দজি তো আছেনই। নবকৃষ্ণদেব ভাবলেন কি পুজো করবেন, তখন আমাদের বাড়িটা এরকম ছিল না। কীরকম বাড়ি ছিল, ওই ঘর হয় না, কুঁড়ে ঘর টাইপের হয়, এরকম দালান ঘর ছিল না। ওখানে পুজোটা প্রথম শুরু হয়েছে, চলছে। এত বছরের মধ্যে কোনো বাধা পড়েনি ঠাকুরের ইচ্ছায়। বাধা পড়েনি মানে আমরা করতে দিই। প্রথম কথা হয়েছিল এইখানে যেখানে মায়ের বেদি, ওখানে মানে এটাই ওনাকে তো প্রথম বারোয়ারি পুজো মানে ভক্তি পাড়া হচ্ছে, ওখানে জগদ্ধাত্রী পুজোর প্রথম হয়েছিল। বারোয়ারি পুজো না সেটাই, কিন্তু প্রথম পুজোটা কোথায়? হ্যাঁ, সবার মধ্যে যে প্রথম কলকাতার পুজো পাবেন সেটা হচ্ছে আমাদের এটা। ওই জায়গাতেই মার এটা। আমাদের সঙ্গে আরেকটা আমাদের শরীফদের বাড়ি আছে, নবকৃষ্ণদেবের, ওরাও আমাদের ব্লাড রিলেশন। হ্যাঁ, ব্লাড রিলেশন আছে। হ্যাঁ, মেইন যে জিনিসগুলো আমাদের বাড়ির, যদি তোমাদের বাড়িতে লকার দেখবে এইটুকু ছোট্ট লকার, আমার শ্বশুর বাড়িতেও লকার একটু, তার বেশি সোনাদানা নেই। আমাদের বাড়ির লকার দেখো, একটা ঘর। আমি যখন আমার ছেলের বয়সী ছিলাম, লাস্ট আমি দেখেছিলাম এই 10-11 বছর বয়সে 75 কেজি ওজনের সোনার সিংহাসন বার করা হয়েছিল পুলিশ ফোর্সে। আমি পাগল নই, আমার পালাতে আমি বার করবো না, আমার দাদুর পালাতে বার করা হয়েছিল। মানে বাড়ির যে ঐতিহ্য বলো, সংস্কৃতি বলো, সব কিছু বলো, এখানেই কিন্তু ধরে রাখা হয়েছে। আপনারা কি এখানেই থাকে? না, এটা আমাদের দেবত্ব প্রপার্টি। ঠিক পেছন দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো হচ্ছে সব আমাদের নিজেদের, মানে যারা সেবায়ত তাদের বাড়ি। আমাদের পৈতৃক প্রপার্টি মানে পার্সোনাল প্রপার্টি পেছন দিকে আছে। এটা হচ্ছে আমাদের জয়েন্ট প্রপার্টি, দেবত্ব প্রপার্টি। এখানে কাদের থাকা নিষেধ। হ্যাঁ, এখানে থাকা নিষেধ। রাজা বলে গেছেন শুধু মানে গোবিন্দজিকে এল্ডার ব্রাদার মানতে, যদি তোমার বিপদ হয় তুমি 2 মাস কি 3 মাস এসে থাকবে, কাজকর্ম খুঁজে নেবে, ব্যবস্থা করে নেবে বা চলে যাবে। কোনো সেবায়ত এখানে আমরা থাকি না। আমাদের এখানে সার্ভেন্ট কোয়ার্টার আছে, শুধু জেনারেশন আফটার জেনারেশন তারাই আছে। পুজোতে এসো, পুজো খুব ভালো লাগবে। দুর্গা পুজোতে আসবে, নিশ্চয়ই দেবে। আমার নাম্বারটা রেখে দেবো। আচ্ছা, মানে আমাদের সিকিউরিটি, ফোন নাম্বারটা রাখো, চলে আসবে। হ্যাঁ, লিখি 8013472808। আমরা ঠাকুরমশাই নামে ট্রান্সফার করি, নিজেদের নামে আর রাখি না। এই জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করে, বিবিসি থেকে এসে গত বছর জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনাদের পুজো এত বছরও কোনোবার ব্রেক করেনি।
আর 1992-তে আমার ঠাকুমার পালা ছিল, ঠাকুমা মারা গেলেন, কিন্তু পুজো তাও বেদ পড়লো না, কেন কি আমরা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে এই বছর এই পরিবার, তারপরে বছর এইভাবে যার যেরকম 700 কোটি টাকা সম্পত্তি টোটাল পুরো কলকাতা এবং কলকাতার বাইরে আছে। আচ্ছা, সবাই কলকাতায়- সেবায়ত মানে কিন্তু কোষেয়ার না, আমিও সেবায়ত, ও সেবায়ত, ও সেবায়ত। ও হয়তো 200 ভাগের 1 ভাগ, ও হয়তো 50 ভাগের 1 ভাগ, আমি হয়তো 12 ভাগের 1 ভাগ। আমি 1/12। 2003-এ আমি পালা করেছি, এ পেটে ছিল, এবার সামনের বছর আবার আমার পালা। এটা সেবায়ত মানে কিন্তু কোষেয়ার না। আপনারা শ্বশুরের দিকে থাকে? আমার শ্বশুরবাড়ি রাসবিহারী, আরে এই তো রাজবাড়ি থাকে তো। রাসবিহারী গুরুদ্বারের উল্টো দিকে। ও আচ্ছা আচ্ছা, তো রাজবাড়ি থেকে 10-5 মিনিট না, হাঁটা কত 5 আমরা মিনিট। ওখান থেকেই আসছি, আচ্ছা আমার বাড়ি ট্রায়াঙ্গুলার। আচ্ছা। একদম পাশেই চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনি তো মানে ওই একদম ক্যালকাটার মেইন জায়গায় থাকেন তার মানে। হ্যাঁ, 2008 সালে আমাদের সম্পত্তিগুলো আবার ব্যাক করেছে, 90 বছরের লিজ ছিল। এখন ঠাকুরের ইচ্ছাতে আমাদের কোনো অভাব নেই। কোন কোন মার্কেট আপনাদের? আমাদের মানিকতলা বাজার, হাতিবাগান বাজার, শোভা বাজার, তিনটেই আপনাদের? শ্যামবাজারে কিছু বস্তি বাড়ি, কয়েক বিঘা জমি। আর এই যে প্রপার্টি, আর পুরনো আমলে যে বাড়িগুলো সেগুলো পুরোনো বলে বাড়ি 10 আছে টাকা 15 টাকা আপনার, বেশি ভাড়া দেয় না কেউ? তাহলে তো আপনাকে প্রপার্টি লিস্ট দেখাতে হবে। বিশাল না সেই মানে? হ্যাঁ, আপনাকে তো বললাম এখনকার অ্যাসেসমেন্ট অনুযায়ী 700 কোটি টাকা পড়বে। তখন তো এবং সেগুলো কি হয়, 15 টাকা বেশি ভাড়া দেয় না, ফলে কি 5 টাকা 2 টাকা ছাড়ানা তো এখন পাওয়া যায় না, আলটিমেটলি কি হয়, ট্যাক্সটা তার থেকে বেশি হয়ে যায়। বেশি হয়ে যাচ্ছে। আলটিমেটলি নোবডি উইল মেইনটেইন দ্য ট্যাক্স। আর যারা পাওয়ারে আছে তারা এত ভালোভাবে মেনটেন করছে, তাদের সিঁদুরটা হচ্ছে। আমার নিজেরই এখন আমার তারা প্রতিপক্ষ নিজেদেরকে ভাড়া এগেছে 4খানা কেস, হাইকোর্টে 2টো, সুপ্রিম কোর্টে 1টা, ব্যাংশন কোর্টে ক্রিমিনাল কেস 1টা। এই অবস্থা। ভারতবর্ষে এই মুহূর্তে 3 লক্ষ একমাত্র এটাই একটু ওয়েল মেইনটেইনড আর কি। গোকুল মিত্র বাড়ির যে অবস্থা, আমাদের তো ঠাকুরের সামনেই সবকিছু, গোকুল জন্ম মিত্র থেকে বাড়িতে মৃত্যু অবধি। এখানে আমাদের স্ত্রীআচার হয়, মানে আমার বিয়েটা হয়েছিল এখানটা, তাই নাকি? মালা বদল, স্ত্রীআচার মানে জামাই বরণ এক্সেট্রা এক্সেট্রা এখানে হয়। আর নিচে যে জায়গাটা মানে মা দুর্গা বসেন, ওখানে রাধারানী গোবিন্দজি বসেন, ওর সামনে বিয়েটা হয়। বিয়ের যে মন্ত্র মানে রিচুয়াল অ্যাক্টিভিটিস যে এখন কি পরিবারের বিয়ে এখানেই হয়? আপনাদের সঙ্গে কেলাব ঘোষ, মমতানাথ ঘোষের সঙ্গে যোগাযোগ নেই না? কি নাম বলুন তো? কেলাব ঘোষ হবে হয়তো দাদু দাদুরা বলতে পারবে। আর এই যে ইয়েটা দেখছো, বারান্দাটা দেখছো, এই বারান্দাটা মানে আমাদের রাজার আর কি মিক্সড ক্যারেক্টার ছিল। মিক্সড ক্যারেক্টার বলতে একদিকে উনি চেয়েছিলেন সমস্ত মেয়েরা পড়াশুনো করুক, বেরিয়ে আসুক, জীবনে উন্নতি করুক। আরেকদিকে উনি চেয়েছেন যে একটু ভেতরেও থাকুক। আচ্ছা 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 আচ্ছা। মানে এখানে ঠিক করতো, এটা আমি আমার ঠাম্মার কাছে শুনেছি। এখানে তিনি রাজার ডাইরেক্ট নাতি ছিলেন। এখানে ঠিক করতো, এখানটা বসে সবাই যাত্রা দেখতো। আর এই উঠোনে মানে মাঠের মাঝখানে যাত্রা, ভালো ভালো পাড়া। এখানে জমিদার বাড়িতে তো এইটুকু জানলা হয়, এটাই শো করছে যে একটু আছেন, আমরা জানি হিস্ট্রি বলছে, মানে আমাদের মৌখিক হিস্ট্রি বলছে যে উনি এত বছর আছেন। নবকৃষ্ণ দেবের বাড়ি, ওনার দাদু। আচ্ছা, এটা কি এটা হচ্ছে রাধাকান্ত দেবের বাড়ি। অরিজিনাল যে প্রপার্টি সবকিছু এই বাড়িতেই রয়ে গেছে, কেন কি উনি নাতিকে পুষ্যি নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নবকৃষ্ণ দেব নিয়েছিলেন পুষ্যি রাধাকান্ত দেবকে, হ্যাঁ, ভাইপোর ছেলে আচ্ছা। পুষ্যি নিয়েছিলেন। এবার রাজা যখন মারা গেলেন তার কিছুদিন বাদে রানী এসে ক্লেম করলেন রাধাকান্ত দেবের কাছে যে এরকম আমি জানতাম না, বাট আমি এখন প্রেগনেন্ট। আচ্ছা। তো সুতরাং তুমি তোমার কাকা তোমাকে যা দিয়ে গেছে, দাদু কাকা দাদু আর কি যা দিয়ে গেছে সেটা আমি
পুরোটা রিটার্ন না চাইলেও কিছুটা চাইছে, কেন কি আমি এরকম আর একটা বাচ্চার মা হতে চলেছি। উনি নিঃসন্তান ছিলেন বলেই কিন্তু ইয়েকে দিয়েছে। এবার রাধাকান্তদেব বললেন ওনার দিদাকে যে দেখো আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে সব কিছু ব্যাক করবো। টাইম দেওয়া বলতে নিজের আমাদের যে পুরোনো জিনিস সিরাজদৌল্লার কোষাগার থেকে আমরা যা পেয়েছিলাম বা পুরোনো আমাদের যা জিনিসপত্র মানে যেগুলো ইনহেরিট করেছি আর কি, সেগুলো মোটামুটি রেখে দিলেন সম পরিমাণে। এত কি যোগাযোগ ছিল? সিরাজদৌল্লার সময় তো ইংরেজদের বন্ধু নবকৃষ্ণদেব, ভীষণ ব্যাড এফেক্ট পুরো হিস্ট্রিতে, কালো পাতায় নাম লেখা, ঠিক আছে। তো সেখানে কিছু লুটপাট তো হয়েছে, তার আমাদের ফ্যামিলির মধ্যে যেগুলো খারাপ জিনিস আমি খুব বেশি আনতে চাইছি না। তো উনি বললেন যে আমি তোমাকে একটু টাইম দাও, তোমাকে আমি সব কিছু ব্যাক করে দেবো। সম পরিমাণ জিনিস, সম পরিমাণ প্রপার্টি, উনি এত কোয়ালিফাইড ছিলেন, তখন ইংরেজদের উনি টিচার ছিলেন, সমস্ত কিছু করে উনি আবার ওদের এস্টাবলিশ করে দিলেন। মানে গাড়ি বাড়ি বলতে যা বোঝায় দিয়ে ওটা হচ্ছে ওদের। আর উনি যেটা পুরনো পেয়েছিলেন দাদুর কাছ থেকে, সেটা আমাদের কাছে এখন অব্দি রক্ষিত আছে, দেখার চেষ্টা করছি। ওটাও তো এরকমই সব আছে, এরকমই দাদা ঠাকুরও একই ঠাকুর, শুধু স্টেট নেই। স্টেট নিয়ে হবে। আপনার এটা দিদি ইউটিউবে চলে আসবে, আপনি দেখবেন, ওরা বোধহয় দেবে, সব লোক মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড লোকেরা দেখতে পারবে আপনাকে। ওরে বাবা, এত বড় ব্যাপার হলে তো এত কথা বলতাম না না, ভালো তো, কি খারাপ, মানুষ জানবে তো। দেখুন হয়তো বিবিসি কেন, আপনার হয়তো মানে আরো এই শামটা এরকম কেন ছিলেন, আমি কি করবি। আর দেখো আমরা মানুষ, প্রত্যেকের মধ্যে যাদের মধ্যে কিছু বিভূতি পাওয়া যায় ভগবানের, তারা একটু আলাদা স্টেটে যায়, আমরা সাধারণ স্টেটে। তার ভালো কি আছে, সে এত কোয়ালিফাইড ছিলেন, মেয়েরা যদি স্কুল না করতেন, এত পড়াশোনার প্রচার না হতো, ঘর থেকেই বেরোতে পারতাম না, বর তালা চাবি দিয়ে আটকে রাখতো, তাই না। সেগুলো চিন্তা করবো না কি কাকে পড়াতে চেষ্টা করেছেন, কাউকে পড়াননি তো, মানসিকতা পোষণ করতেন যে না স্বামী চলে গেলে ওয়াইফের না থাকাই উচিত, তা সেগুলো চিন্তা করতে কোনো লাভ নেই। তখনকার দিনে উনি মেয়েদের সম্পত্তি দিয়ে গেছেন, আমি মেয়েদের ব্রাঞ্চ, মানে আমার ঠাম্মা হচ্ছে রাজার ডাইরেক্ট নাতনি কমল কুমারী বোস, এবং ওনাকেও আমার মতো মামলা মোকদ্দমা করতে হয়েছে ব্রিটিশ কাউন্সিলে গিয়ে, কারণ পুরনো পন্থী যারা। কেন বলছি, কারণ তখন আমাদের মাদারবডি কলকাতা হাইকোর্ট ছিল না, তখন ওই 1.5 মাস ধরে সে শিপে করে গিয়ে ওখানে যুদ্ধ করতে হতো। রাজা মারা গেলেন, রাজা মারা যাওয়ার পরে যা হয়, উনি বললেন মানে যারা বিলঙ্গিং, যারা মেন রুট, তারা বললো মেয়েদের দেব না, উইল মানি না। তো সেইটাকে এস্টাবলিশ করতে হবে, তিনি এস্টাবলিশ করেছেন বলে আজকে আমি বাড়ি মালিকদের মধ্যে একজন। সেটা চিন্তা করবো যে আজকের দিনে যেটা মেয়েরাও পাচ্ছে, কালকের দিনে তিনি ব্যবস্থা করে গেছিলেন। চিন্তা করে দেখো, খারাপটা চিন্তা করে লাভ কি আছে।